যে আপনাদের ট্যাগলাইন ছিল জাগো রক্তদাতা জাগো, আগে আপনারা স্যার একটু ডেজিগনেশনটা বলবেন। আমি অপূর্ব ঘোষ, সাধারণ সম্পাদক ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম। আমরা 14ই জুন বিশ্ব রক্তদাতা দিবস থেকে এই যে দেখছেন যে রক্তদান শিবিরে উপহার উপঢৌকন দেওয়া হচ্ছে, এবং এটা সরকারি আইন করেও বন্ধ করা যায়নি। সরকারি ব্লাড ব্যাংকের রক্তদান শিবিরের যে কনফার্মেশন সম্মতিপত্র দেওয়া হয়, সেখানেও লেখা আছে যে রক্তদান শিবিরে রক্তদাতাদের কোনো রকম উপহার উপঢৌকন দেওয়া যাবে না। তাই আমরা উল্টো দিক থেকে এবার রক্তদাতাকে জাগতে বলছি যে রক্তদান মানুষের জন্য, রক্তদান কখনোই এই রক্তদাতার জন্য জলখাবারের ব্যবস্থা থাকতে পারে, একটা লাল রক্তের গোলাপ থাকতে পারে, একটা পুষ্পস্তবক থাকতে পারে, কিন্তু উপহার উপঢৌকন নয়। তাই মানুষকে জাগাবার জন্য রক্তদাতাকেও আগে জাগানো দরকার। তার জন্যই এই জাগো রক্তদাতা জাগো, জাগো ইন্ডিয়া জাগো, আমরা ইংরেজিতে একটা করেছি জাগো ইন্ডিয়া জাগো। তো বিষয়টা হচ্ছে যে রক্তদাতাদের মধ্যেই এই চেতনাকে জাগ্রত করা, যে রক্তদান করছি মানুষকে বাঁচাবার জন্য, মানুষের বিপদে পাশে থাকার জন্য, কখনোই তার বিনিময়ে আমি কোনো উপহার উপঢৌকন নেব না। তার কারণ সেটা যদি হয় তাহলে রক্তের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এবং মানুষ লোভে পড়ে যেমন আগে রক্ত বিক্রি করত, এখন দেশে রক্ত ক্রয় বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ। কিন্তু এই উপহার উপঢৌকনের নাম করে এই ক্রয় বিক্রয়ের মতোই ব্যবস্থা চলে, সেটাকে বন্ধ করবার জন্যই এই জাগো রক্তদাতা জাগো এই প্রচার পাহাড় থেকে সাগর পর্যন্ত আমরা আগামী 31শে জুলাই শুরু হয়েছে। 14ই জুন রায়গঞ্জ থেকে সারা রাজ্যের 23টা জেলা হয়ে 31শে জুলাই আসানসোলে আমাদের সমাপ্তি অনুষ্ঠান হবে। আচ্ছা, আপনাদের এই মানে রক্তদানের নিয়ে যে একটা প্রচার চলছে, আপনাদের সঙ্গে যুক্ত হয়েছেন একজন ব্যক্তি, তার সম্পর্কে একটু শুনবো। তিনি সারা ভারতবর্ষ জুড়ে সাইকেল চালিয়ে জয়দেব রাউত একটা অসম্ভব, তার মানসিক শক্তি, তার শারীরিক শক্তির থেকেও তার মানসিক শক্তি, সে ইতিমধ্যেই আমাদের সংগঠনের রক্ত পতাকা নিয়ে সে বারাসাত রক্তদান ভবন থেকে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের কার্যালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত গিয়েছে। প্রত্যেক দিন 60 থেকে 70 কিলোমিটার সাইকেল চালানো এবং স্থানীয় রক্তদান শিবিরের উদ্যোক্তাদের সাথে, সংগঠনের সাথে সেখানে রাত্রিবাস, প্রচার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রচার এই করে সে ফিরেছে। দ্বিতীয়বার সে করেছে কলকাতা থেকে দিল্লি থেকে আবার সে কলকাতা ফিরে এসেছে, এবং তৃতীয়বার করেছে কলকাতা থেকে মিরিকে আমাদের জাতীয় সম্মেলন ছিল, সেই জাতীয় সম্মেলনে সে সাইকেল নিয়ে উপস্থিত হয়েছে। এবং এইবার আমাদের 5ই জুন বারাসাত থেকে রওনা হয়েছিল স্বামী বিবেকানন্দ মূর্তির পাদদেশ থেকে, উত্তরবঙ্গের দার্জিলিং জেলা পর্যন্ত কভার করে সেই 3রা জুলাই আবার বারাসাত ফিরে এসছে। আবার 11ই আগস্ট ক্ষুদিরামের ফাঁসির দিন, স্বাধীনতার 75 বছর উপলক্ষে ওই ক্ষুদিরামের জন্মভিটে মেদিনীপুর থেকে রওনা হবে, এবং দিল্লির লালকেল্লা থেকে আবার ঘুরে আবার কলকাতায় ইডেন উদ্যানের সামনে যে শহীদ ক্ষুদিরামের মূর্তি আছে সেই পাদদেশে আমরা 75 দিন পরে তার সমাপ্তি অনুষ্ঠান করি। আজকে আপনারা রক্তদানের সঙ্গে সঙ্গে অঙ্গদানের প্রয়োজনীয়তা রক্তদান আন্দোলনের সাথে এটা কোনো বিচ্ছিন্ন নয়, এগুলি সব একত্রিত। রক্তদানকেও কিন্তু বলা হয় যে দেহের অর্গান ডোনেশন, লিকুইড অর্গান ডোনেশন। এর মধ্যে যে এখন অর্গান ডোনেশন, অঙ্গ প্রত্যঙ্গ দান, মস্তিষ্কের মৃত্যুর পর এখন মানুষকে নতুন জীবন দিচ্ছে, এই বিষয়টাকেও আমরা এর সাথে যুক্ত রেখেছি। তার সাথে আমাদের থ্যালাসেমিয়া মুক্ত ভারতবর্ষ গড়া, পশ্চিমবঙ্গ গড়া, এবং কিভাবে মানুষ তার এই দেহদান, অঙ্গদান, চক্ষুদান, এগুলি তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই রক্তদান আন্দোলনের সাথে একত্রিতভাবেই আমরা এই কাজটা করছি। থ্যাংক ইউ স্যার। আলোচিত হবে 1 রক্তদান, 2 চক্ষুদান ও দেহদান। সভ্যতার অগ্রগতি এবং বিজ্ঞানের জয়যাত্রার আজ সারা পৃথিবী আপনার হাতের মুঠোয়, কিন্তু পৃথিবীতে এখনো এমন কোনো পরীক্ষাগার আবিষ্কার হয়নি বা আমাদের জানা নেই যেখানে রক্ত বা রক্তের কোনো উপাদান কৃত্রিমভাবে তৈরি করা সম্ভব হয়েছে। তাই রক্তের বিকল্প একমাত্রই রক্তে
3 জন মুমূর্ষ রোগী প্রাণ ফিরে পাচ্ছে। আপনি হয়তো ভাবছেন যে আমি একটা রক্ত দিলাম, হয়তো একজন মানুষ এই রক্ত পাবে, তা নয়। কিন্তু কেউ পাবে প্যাকড সেল অর্থাৎ আরবিসি, কেউ বা পাবে প্লেটলেটস। নিশ্চয়ই আপনাদের সে অভিজ্ঞতা আছে, বিগত ডেঙ্গুর আক্রমণের সময় এই প্লেটলেটসের হাহাকার পড়ে গেছিল চারিদিকে। আবার কেউ বা পাবেন প্লাজমা। তাই একজন রক্ত দিলে 3 জন মানুষ মুমূর্ষ অবস্থা থেকে প্রাণ ফিরে পাবে। আজকের হয়তো অনেকেই এই রক্তদান শিবির থেকে দূরে সরে থাকেন। 2 শ্রেণীর মানুষ, এক হচ্ছে বিত্তবান মানুষ, বিত্তশালী মানুষ। তাদের বক্তব্য হচ্ছে যে আমাদের অর্থ আছে, সুতরাং অর্থ দিয়ে আমরা রক্ত কিনব, রক্ত দেবো কেন। আর একটা শ্রেণীর মানুষ যারা কুসংস্কারে আচ্ছন্ন, যাদের মধ্যে সেই সচেতনতার ঘাটতি আছে, যারা ভাবে যে আমি যদি রক্ত দিই তা আমি দুর্বল হয়ে পড়ব, আমি তাহলে কি করে কাজ করব। তাদের উদ্দেশ্যে বলি, এমন একটা দিন আসবে যেদিন আপনি অর্থ দিলেও কিন্তু রক্ত পাবেন না। অর্থাৎ একজন ডোনারের এগেনস্টে রক্ত দেওয়া হবে। অর্থাৎ আপনি যদি 1 ইউনিট রক্ত চান, তাহলে হয় আপনাকে 1 ইউনিট রক্ত দিতে হবে, নতুবা একজন ডোনারকে জোগাড় করে আনতে হবে। সুতরাং অর্থ দিয়েই যে আপনি সবসময় রক্ত কিনবেন সেটা সম্ভব নাও হতে পারে। আর যারা ভাবছেন যে রক্ত দিলে আমরা দুর্বল হয়ে পড়ব, তাহলে কি করে কাজ করব, তাদের উদ্দেশ্যে বলি, রক্তদান আসলে একটা মানসিকতার অভাব। রক্ত দেওয়ার আগে একটা সবসময় বুকটা দুরু দুরু করতে থাকে, না জানি কি হবে, একটা অচেনা আশঙ্কায় বুকটা দুরু দুরু করতে থাকে। তারপরে যখন রক্ত দেন একটা সূচ ফোটার ব্যথা, পিঁপড়ে কামড়ের মতো। আর রক্ত দেওয়া হয়ে গেলে তখন দেখবেন একটা মনের মধ্যে প্রফুল্লতা জাগে। আপনি তখন ভাবতে শুরু করবেন যে আমি তাদেরই একজন যারা রক্ত দিয়ে নিজেদের সামাজিক দায়বদ্ধতার পরিচয় রেখেছে। কর্নেলি ব্যানার্জি সঠিকভাবেই বলেছে, খালি রক্তদানকে উৎসাহিত করলেই হবে না। আমাদের দেশে যে পরিমাণ রক্ত সংগৃহীত হয় তার বেশি অংশ রক্ত আমাদের কাজে লাগে থ্যালাসেমিয়া রোগীদের বাঁচিয়ে রাখার জন্য। তাহলে আমরা যদি থ্যালাসেমিয়া রোগটাকে আটকাতে পারি, অর্থাৎ থ্যালাসেমিয়া প্রতিরোধ করতে পারি, তাহলে রক্তের চাহিদাটা অনেকটাই কমে যাবে বলে মনে হয়। তাই আমার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন যে সম্পূর্ণ শারীরিক সুস্থ মানসিক অবস্থায় আপনি স্বেচ্ছায় রক্তদান শিবিরে সামিল হয়ে রক্তদান করুন, নিয়মিত রক্তদান করুন। 18 বছর বয়স থেকে 62 বছর বয়স পর্যন্ত আপনি বছরে 3 থেকে 4 বার খুব স্বাভাবিকভাবে রক্ত দিতে পারেন। আপনি রক্ত দিলে যে ঘাটতিটুকু হয়, স্বাভাবিক খাদ্য গ্রহণের মধ্য দিয়ে, অর্থাৎ ডাল ভাত খেলেই 2 সপ্তাহের মধ্যে সে রক্তের ঘাটতি পূরণ হয়ে যায়, শরীরে কোনো ক্ষতি হয় না। এই কথাগুলো মনে রাখতে হবে। সুতরাং রক্তের বিকল্প একমাত্রই রক্তদান। এরপরে আসি চক্ষুদান বা অঙ্গদান। একজন মানুষ মারা গেলে আমাদের হিন্দু শাস্ত্র মতে তাকে দাহ করাটাই রীতি, যদিও এর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। তবু আমি বলবো
যে একজন মানুষ মারা গেলে মরণোত্তর চক্ষুদানের মধ্য দিয়ে দুজন মানুষ পৃথিবীর আলো দেখতে পাবেন। অর্থাৎ সেই মৃত ব্যক্তির দুটি চোখ দিয়ে অঙ্গদান। আমাদের সাধারণত দু রকমের মৃত্যু। একটা মানবদেহের সমস্ত কিছু কার্যকলাপ, অর্থাৎ শ্বাস, আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমাদের হৃদযন্ত্র চলছে, সব কিছুই কন্ট্রোল হয় ব্রেন থেকে। তাই মৃত্যুটাকেও আমরা দুটোভাবে ক্লাসিফাই করি। একটাকে বলা হয় ব্রেন ডেথ, অর্থাৎ মস্তিষ্ক আর কাজ করছে না, আমাদের মস্তিষ্কে যে হায়ার সেন্টার্স সেটা ফেল করে গেছে। আর একটা হলো সেলুলার ডেথ, সেটা একটু হতে সময় লাগে। কোনো মানুষ যদি দুর্ঘটনা বা মানুষ যদি তাকে ডাক্তারবাবুরা ব্রেন ডেথ ডিক্লেয়ার করেন, পরিবারের উচিত ঠিক সেই মুহূর্তে আমাদের যে অথরিটি যারা আছেন স্বাস্থ্য ভবনে তাদের সাথে যোগাযোগ করে যদি অঙ্গদান করতে পারেন, তাহলে একজন প্রায় মৃত মানুষের দুটো কিডনি দিয়ে দুটো মানুষ জীবন ফিরে পাবে। একটা হৃৎপিণ্ড ট্রান্সপ্লান্টেশন হতে পারে, লিভার ট্রান্সপ্লান্টেশন হতে পারে, বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে প্রতিস্থাপন হতে পারে। এমনকি বর্তমানে প্রায় অনেক রকম টিস্যু রিপ্লেসমেন্ট হতে পারে। এমনকি স্কিন মানে আমাদের চামড়া পুরো সেই ছাড়িয়ে নেওয়া নয়, চামড়ার উপরে যে লেয়ার থাকে এপিডার্মিস বলে, সেই এপিডার্মিসটাকে কালেকশন করা হয়। তাহলে অনেক বার্ন পেশেন্টের স্কিন ট্রান্সপ্লান্ট করতে হয়, সেই সব কাজে আমাদের আসবে। তাই সমস্ত কুসংস্কার, সমস্ত রকম প্রতিবন্ধকতা জয় করে আমাদের প্রত্যেককেই এই দেহদানে উদ্বুদ্ধ হতে হবে। দেহদানের মধ্য দিয়ে একজনের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বহু মানুষ তাদের নতুনভাবে জীবনী শক্তি ফিরে পাবে। তাই আসুন আমরা সমস্ত কুসংস্কারকে দূরে সরিয়ে রেখে রক্তদান, মরণোত্তর চক্ষুদান বা দেহদান এবং অঙ্গদানে উদ্বুদ্ধ হই এবং আমাদের পারিপার্শ্বিক সমাজকে এই কাজে উদ্বুদ্ধ করি। ধন্যবাদ, নমস্কার।